প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো সাইবার নিরাপত্তা নিয়ে, বিশেষ করে সাইবার যে জগৎ বা এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নারীরা কতটুকু নিরাপদ সেটি নিয়ে আমরা কথা বলবো। এবং সেই উদ্দেশ্যে আমরা আজকে যে শিরোনামটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে সাইবার স্পেসে নারীরা কতটা নিরাপদ, এটি আমরা আজকে বোঝার চেষ্টা করব। এবং সেই লক্ষ্যে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের অনুষ্ঠানে। শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন মাসকাওয়াত আহসান, তিনি লেখক এবং সাংবাদিক। ধন্যবাদ জনাব মাসকাওয়াত আহসান আমাদের স্টার ডিসকোর্সে যুক্ত হবার জন্যে। আমাদের সঙ্গে আরও রয়েছেন উম্মে ওয়ারা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং গবেষণা করছেন যুক্তরাজ্যে। আমি শুরুটা করতে চাই উম্মে ওয়ারা আপনাকে দিয়েই। যে শিরোনামটি আমরা নির্ধারণ করেছি যে সাইবার স্পেসে নারীরা আসলে কতটুকু নিরাপদ, আপনার নিজেরও একটা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স রয়েছে এবং যেহেতু আপনি গবেষণা করেন, ক্রিমিনোলজি নিয়ে কাজ করেন, নারীদের বিষয়গুলো নিয়ে বোধ করি আপনার এক ধরনের নিজস্ব চিন্তা রয়েছে, আপনি নিজে কতটা নিরাপদ বোধ করেন ওয়ারা? ধন্যবাদ আপনাকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলে আমরা আজকে কথা বলতে এসেছি, যেটি নিয়ে আসলে বারবার কথা বলা প্রয়োজন। যদিও আমরা সবসময় এটি নিয়ে আলাদা করে কথা বলে থাকি, জেন্ডার ভিত্তিক যে সহিংসতা, সেটা আসলে শারীরিক সহিংসতা থেকে এখন অনেকখানি ডিজিটাল সহিংসতার দিকে কিন্তু চলে গিয়েছে, যেটি আপনি বলছিলেন যে সাইবার স্পেসে আসলে নারীরা কতখানি নিরাপদ বোধ করেন। খুব সত্যি করে বলতে গেলে আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে খুব যে বিষয়গুলো নিয়ে আমার মতামত দিই বা বিশ্লেষণ করি, তার বাইরে আমার একদমই প্রাইভেট যে জগৎটা, সেটাকে কিন্তু আমি খুব লিমিট রাখি। এবং সেটা লিমিট রাখার অন্যতম প্রধান একটি কারণই কিন্তু এটি যে আমি মনে করি আমি খুব একটা নিরাপদ নই, এবং যে কোনো সময় আমার কোনো একটি ব্যক্তিগত ছবি বা ব্যক্তিগত কোনো একটি ইনফরমেশন সেটি সাইবার স্পেসে গিয়ে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করতে পারে। কেন সেটি মনে হয়? মানে আপনি তো রাজনীতি করেন না, আমরা জানি যে যারা রাজনৈতিক বিষয়ে স্ট্রং ওপিনিয়ন দেন সাধারণত তারাই আক্রান্ত হন, কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ান, গবেষণা করছেন, মানে আপনাকেও কেন এই ধরনের ভয়ের মধ্যে থাকতে হচ্ছে? আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে কি, আসলে আপনি যেটি বলেন, হ্যাঁ সেটা একদম। আমরা যখন সামনের দিকের যে রাজনীতিতে যে নারীরা আছেন, দেখা গেছে অনেক সময় তাদেরকে নিয়ে অনেক ধরনের কথা, অনেক ধরনের ছবি, অনেক কিছু করা হয়, কিন্তু দেখবেন যে একটি টক শোতে গিয়ে ধরুন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও কোনো একটি কথা বলছেন। আজকে আমি যখন কথা বলছি, হয়তোবা আমার কোনো একটি মতামত কোনো একটি ব্যক্তির বা কোনো একটি পক্ষের ভালো লাগলো না, তখনই দেখা যাচ্ছে তারা সাথে সাথে তারা ফেসবুকে ঢুকছে, তারা খুঁজে বের করছে সে মানুষটি, এবং তারপর তার ছবি নিয়ে আপনারা জানেন যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের সাইবার যে বুলিং গুলো হচ্ছে, সেটি এমন মাত্রায় চলে গিয়েছে যে তিনি আসলে মামলা করতে বাধ্য হয়েছেন। তিনি তো রাজনৈতিক কোনো ব্যক্তি না। আমার কথা হচ্ছে যে রাজনীতিকে আবার আলাদাও করা যায় না, কারণ আমি যখন কোনো বিষয় নিয়ে লেখালেখি করি, বিশ্লেষণ করি, সেখানে রাজনৈতিক অর্থনীতি তো থাকেই, প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, সেই জায়গাগুলো থাকেই। কিন্তু ওরা এখানে নারীরাই কেন বেশি আক্রান্ত হচ্ছে? ধরা যাক আমি একটা রাজনৈতিক বিষয়ে মতামত দিলাম বা একটা স্ট্যাটাস দিলাম সোশ্যাল মিডিয়াতে, আমিও আক্রান্ত হচ্ছি, কিন্তু নারীদের আক্রান্ত হওয়ার ধরনটা কি একটু আলাদা বলে আপনি মনে করছেন, বা নারী বলেই তিনি আরো বেশি আক্রান্ত হচ্ছেন বলে আপনার মনে হয়? একদমই তাই। কারণ আপনি দেখবেন যে একজন পুরুষ যখন কোনো একটি কথা বলছে যেটি আরেকজন পুরুষের পছন্দ হচ্ছে না, তখন তার প্রতিক্রিয়াটি যেরকম হয়, একজন নারী যখন সেই কথাটি বলে একই কথা, তার প্রতিক্রিয়া কিন্তু অনেক বেশি হয়। কারণ নারীও যে পারিবারিক যে মহল, সেটির বাইরে গিয়ে পাবলিক লাইফে গিয়ে রাজনীতি নিয়ে কথা বলবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে, প্রশ্ন করবে, এটি আমরা অনেক ক্ষেত্রেই অনেক সময় অভ্যস্ত থাকি না। আপনি দেখবেন অনেক সময় এরকমও ঘটনা ঘটে যে নারী যদি বস হয়, তার ইনস্ট্রাকশন নিতেও কিন্তু অনেক পুরুষ একটু অসুবিধা বোধ করেন। এবং এটি কিন্তু আসলে ব্যক্তিগত কোনো একজন পুরুষ বা ব্যক্তিগত কোনো একজন নারীর বিষয় নয়, এটি কিন্তু আমরা কথাটা অনেকবার বলি, সেই পিতৃতান্ত্রিকতা এবং সেখানকার আমাদের যে একদম শিকড়ের প্রথিত, যে আমরা ঠিক যে পরিবারে বড় হই, আমরা যেভাবে বড় হই, নারী এবং পুরুষের জেন্ডার ভিত্তিক রোলগুলোকে যেভাবে শুরু থেকে আলাদা করে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের মনোজগতে আসলে আমরা খুব আলাদা করে ফেলি যে পুরুষ মানে হচ্ছে এই, নারী হচ্ছে এই। সো তাহলে এটা অনেকটা স্থায়ী এবং কাঠামোগত একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে বলে আপনি মনে করছেন?
একদম, এটা তো কাঠামোগত অবশ্যই, কারণ সেটি শুধুমাত্র পারিবারিক বা ব্যক্তিকেন্দ্রিক কোনো বিষয় নয়। এখানে রাষ্ট্র নারীকে কিভাবে দেখে, আইন নারীকে কিভাবে দেখে, সেই বিষয়গুলো কিন্তু অনেকাংশে সামাজিকভাবে আমরা নারীকে কিভাবে দেখি সেটির সাথে একেবারেই সম্পর্কযুক্ত। কাজে এটি আলাদা কোনো বিষয় রাইট। নয়, এটা অবশ্যই কাঠামোগত একটি জায়গা থেকেই আমরা এভাবে আসলে ভেবে থাকি বা কাজগুলো করে থাকি। মিস ওয়ারা, আপনার কাছে আসবো আবারও। আমি মাশকাত হাসান আপনার কাছে আসতে চাই। শুরুতে আপনার কয়েকদিন আগের একটি স্ট্যাটাসের প্রসঙ্গ দিয়ে শুরু করি। আপনি একটি নাতিদীর্ঘ স্ট্যাটাসের একটি জায়গায় লিখেছেন, যেটি পরবর্তী সময়ে আবার অন্য পত্রিকাগুলো কোট করেছে। আপনি বলেছেন ওই জায়গাটিতে যে জুলাই বিপ্লবের পর পরাজিত শক্তি জুলাই তরুণীদের টার্গেট করে সাইবার বুলি শুরু করে। পুরো ফ্যাসিস্ট আমলে তারা ভিন্ন মতের নারীদের যেভাবে অশালীন সাইবার বুলি করে স্তব্ধ করে দেবার চেষ্টা করেছে, জুলাই বিপ্লবের পর পরাজয়ের প্রতিশোধ নিতে আরও হিংস্র হয়ে উঠেছে এই উপমানবেরা। ফলে অনেক জুলাই কন্যাই ধীরে ধীরে নিজেদের সোশ্যাল মিডিয়ার সক্রিয়তা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। এখানে অনেকগুলো প্রশ্ন আসলে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনাটি কি শুধু 5ই জুলাইয়ের পরেই হয়েছে, নাকি এটি আগেও হয়েছে? মানে এটি কি একটি ধারাবাহিক প্রক্রিয়া কিনা, এটি একটু বোঝার চেষ্টা করছি আমি। 2014 সাল থেকে আমি এই ব্যাপারটা খুব গভীরভাবে পর্যবেক্ষণের চেষ্টা করছি, কেননা ওই সময় যেটা হয়েছিল যে অনলাইনে একটি সাইবার দল, তারা যারা নারী আন্দোলন করতেন বা নারীদের পোর্টালে লেখালেখি করতেন, তাদের নিয়ে অশালীন মন্তব্য করতে শুরু করে এবং সাইবার বুলি করতে শুরু করে। তখন থেকে দেখার কারণে আমার কাছে মনে হয়েছে যে এটি আসলে দীর্ঘদিন ধরে চলছে। এবং এইখানে ধরুন ব্যক্তির গিয়ে নারীকে একটা খারাপ কথা বলা, এটা তার সামাজিক বদভ্যাস থেকে বা বেড়ে ওঠার পরিবেশ থেকে নারীর সঙ্গে কিভাবে কথা বলা যাবে না যাবে এটা না শেখার কারণে হয়ে থাকতে পারে। কিন্তু অনলাইনে যেগুলো হয়ে থাকে সেগুলো বেশিরভাগই গ্যাং ভিত্তিক, মানে এর পেছনে একটি রাজনৈতিক মতাদর্শ সবসময়ই কাজ করে। যেমন ধরুন টার্গেট কিন্তু সবসময় নারী, এবং সেখানে দেখা যাচ্ছে যে ওই যে আমি তো জুলাই কন্যাদের কথা বললাম, তাদের নিয়ে খারাপ কথা বললেন পরাজিত শক্তি। আবার দেখা গেল যে জামাতের মেয়েদেরকে নিয়ে দেখা যাচ্ছে যে প্রগতিশীল মানুষও গিয়ে অশালীন কথা বলছেন, বা আর সঙ্গে তো এই পতিত শক্তি আছেই। আবার দেখা গেল যে যারা একটু প্রগতিশীল নারী, তাদেরকে গিয়ে ওই জামাত বা একটু রক্ষণশীল ঘরানা যারা রাজনীতি করেন, তারা ওই একইভাবে অশালীন কথা বলছেন। তাহলে দাঁড়াচ্ছেটা কি? সেটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের টার্গেট শেষ পর্যন্ত গিয়ে হচ্ছে নারী। মানে হয়তো একটা জিনিস আমরা বুঝতে পারছি না যে আসলে রাজনৈতিক দল দাঁড়িয়ে গেছে দুটো, একটা হচ্ছে নারী, একটা হচ্ছে পুরুষ। এরও একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন এই একবিংশ শতকে শিক্ষার হারে নারী এগিয়ে গেছে। আপনি যদি বিভিন্ন ক্ষেত্রে রেজাল্ট গুলো একটু দেখেন ঘেঁটে, দেখবেন যে নারীদের ফলাফল ভালো হচ্ছে। আপনি যদি কর্মক্ষেত্র যেখানেই হোক না কেন, সেটা সরকারি বেসরকারি বা উন্নয়ন সংস্থা হোক, সেখানে যদি একটু খোঁজ খবর নেন, দেখবেন যে নারীদের পারফরমেন্স খুব ভালো, তারা খুব আন্তরিকভাবে কাজ করে। আমি নিজেও আমার কর্মক্ষেত্রে দেখেছি যে নিউজ রুমে কোনো একটি মেয়েকে একটি অ্যাসাইনমেন্ট দিলে সে মনোযোগের সঙ্গে কাজটা করবে, তাকে আর দ্বিতীয়বার বলতে হবে না। আবার আপনি দেখবেন যে আমাদের যে জিডিপি গ্রোথ, সেইখানে কিন্তু অর্থনীতিতে একটা বিরাট অর্থ যোগান দিচ্ছে বা অংশ যোগান দিচ্ছে নারীরা। তারা কৃষিতে, তারা এমনকি সেলাই শিল্পে এবং বিভিন্ন জায়গায় তারা পরিশ্রম করে এই অর্থনীতির চাকা ঘোরাচ্ছে। এবং আপনি দেখবেন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে থাকার কারণই হচ্ছে নারীর এই অংশগ্রহণ। যে কোনো ভঙ্গুর অবস্থা থেকে যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ায়, এর পেছনে রয়েছে নারী। সেইখানে এই যে নারীর যে এত বাধা ঠেলে দৌড় এবং এগিয়ে যাওয়া, অনেক সামাজিক অনুশাসন, পুরুষতান্ত্রিক মনোভঙ্গি, অন দ্যাট পয়েন্ট মাশকাত হোসেন, আমরা দেখছি যে আমাদের সোসাইটিটা এমন একটা সমাজে আমরা বাস করি যেখানে অনেক ধরনের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক বিধিনিষেধ রয়েছে। নারী পুরুষ সকলের জন্যই সেটা প্রযোজ্য হওয়া উচিত, যদি আমরা ইকুয়ালিটিতে বিশ্বাস করি বা সমতায় বিশ্বাস করি। কিন্তু আমরা দেখছি যে নারীর প্রসঙ্গ আসলেই বারবার বিধিনিষেধগুলো সামনে চলে আসে। এটার কারণ কি বলে আপনি মনে করেন?
এটা আমি তো বলছি যে এটা একটা পরিপূর্ণভাবেই একটি রাজনীতি। আপনি খেয়াল মানে করছেন জেন্ডার না কেন পলিটিক্স। যে জেন্ডার পলিটিক্স, এই যে জুলাই বিপ্লবটা বা জুলাই গণ আন্দোলনটা হলো, এইখানে যে সাফল্য এসেছে তার পেছনের মূল চালিকা শক্তি হচ্ছে নারী। নারী এটার সাংগঠনিক প্রক্রিয়া করেছে। এখানে মা তার ছেলেকে দেখা যাচ্ছে যে লাঠি হাতে দিয়ে দিচ্ছে এগিয়ে যেতে। সুতরাং এই যে নারী এত অংশগ্রহণ করার পরেও আপনি কি দেখলেন যে এই যে পরবর্তীকালে নারী সংস্কারের ব্যাপারে কোনো ইতিবাচক চিন্তা ভাবনা করা হয়েছে? আপনি কি দেখলেন যে রাজনীতিতে তাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য তাদের যোগ্যতা যাচাই করে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে? হচ্ছে না। আপনি জাস্ট শো পিসের মতো করে 9-10 জন নারীকে হয়তো একটা ইলেকশনে দাঁড় করিয়ে দিচ্ছেন, কিন্তু মূল যেটা দাঁড়াচ্ছে এই ব্যাপারটা আমাদের নারীদের মধ্যে কিছু কিছু অংশ বুঝতে ব্যর্থ হচ্ছেন, যে কারণে তারাও অনেকে কিন্তু এই পুরুষতান্ত্রিক যে হ্যারাসমেন্ট অফ উইমেন, এইখানে নারীদেরকে গিয়ে পুরুষের ভাষায় গালিগালাজ দিতে কিন্তু আমরা ওই দলীয় নারীদেরকেও দেখছি। কিন্তু তারা বুঝতে পারছেন না যে শেষ পর্যন্ত তারা যদি নারী ঐক্যটা না করেন বা না বোঝেন, তাহলে এই সর্বদলীয় যে ঐক্য রয়েছে নারীর বিরুদ্ধে পুরুষদের, তারা সবাই মিলে তাদেরকে ওই পেছনেই ফেলে রাখবে এবং তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মূল্যায়ন হবে না, এবং বারবার আমাদেরকে এরকম অনুষ্ঠান করতে হবে এবং তাদের ক্ষমতায়িত করার প্রসঙ্গ নিয়ে এই দীর্ঘ আলাপ চলবে। কিন্তু জনাব আহসান, আপনার কাছে আবারও আসবো মাশকাত হাসান। আমি উম্মে ওয়ারামা আপনার কাছে আসতে চাচ্ছি যে এই যে নারীরা আক্রান্ত হচ্ছেন সাইবার স্পেসে, মাশকাত হাসানের কথা থেকে কয়েকটি বিষয় আমি একটু পিক করার চেষ্টা করলাম। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে সক্রিয়তা, সেটা থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়ার একটা প্রবণতা রয়েছে। আপনিও, আমার মনে হয় যে আপনার বক্তব্য থেকেও সেটা কিন্তু ইমপ্লাইড, যে একটা নিজস্ব স্পেস তৈরি করে নিজেই এক ধরনের সেন্সরশিপের মধ্যে চলে আসেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আইনি পদক্ষেপ বা আইনি সুরক্ষার দিকে কেন যাচ্ছি না আমরা? কেন নিজেকে গুটিয়ে নিচ্ছি? মানে নারীরা কেন নিজেদেরকে গুটিয়ে নিতে হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। গুটিয়ে নিয়ে যেটা আপনি বললেন, হ্যাঁ, যে সেলফ সেন্সরশিপ, সবসময় আমি একটু কনসিয়াস থাকি বা সেটা তো আসলে আমার থাকার কথা না। আমি খুব সাধারণভাবেই প্রতিটা মানুষ যেভাবে ব্যবহার করে সেভাবেই আমার সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কথা, বা সেটা আমি করি না, এটা আমি স্বীকার করি। এবং আপনি যেটা বললেন যে এই ধরনের যখন সাইবার আক্রমণ হয় সংগঠিতভাবে, তখন দেখা যাচ্ছে নারীরা কিন্তু অনেক সময় নিজেকে গুটিয়ে ফেলেন, কারণ এটার জন্য যে পরিমাণ মানসিক এনার্জি এবং অনেক কিছু খরচ করতে হয়, সেটি খরচ করেও তারপরেও সে একইভাবে নিজের কথাগুলো বলে যাওয়া, প্রতিবাদ করে যাওয়া, এটা কিন্তু অনেক এনার্জি খরচ হয়, শক্তি খরচ হয় একজন নারী, যেটা একজন পুরুষকে সেভাবে সেটি মুখোমুখি হতে হয় না। আইনের কথা আমরা তখন বলি যখন আসলে কোনো একটি অপরাধ হয়, আমরা আইনের আশ্রয় নিই। আইন একটি টুল, ডেফিনেটলি। কিন্তু আসলে আমি যে ক্রিমিনোলজি যখন পড়াই বা নিজেও পড়ি, তখন আমি দেখি যে আসলে আইনের অনেক আগেও আসলে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়গুলোর দিকে আসলে নজর দিতে হবে। আমি একটু ছোট করে বলি, যেমন ধরুন যে আমরা যখন পরিবার এবং স্কুলের কথা বলছি, সামাজিক প্রতিষ্ঠান, সেখানে আমরা যখন দেখি যে আমরা যখন বড় হয়েছে, আমরা দেখেছি যে যখন আমরা সবাই খেতে বসি, ঠিক মাঝের চেয়ারটাতে বাবা বসেন সবসময়, বিকজ হি ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। মা সবাইকে খাবার দিয়ে শেষে তারপর আসলে শেষ খাবারটা খান। কোন একটি সিদ্ধান্তের ব্যাপারে বলেন, তোমার বাবার কাজ আসছে, বাবা বললে তারপরে তুমি এটা করতে পারবে। তো এই যে একটি সামাজিক ভাবে যখন আমি ছোট থেকে বড় হচ্ছি, আমি এই বিষয়গুলো শুনে বা দেখে বড় হচ্ছি, একজন পুরুষ মনেই করছে যে আমি সেন্টার অফ দ্য অ্যাটেনশন, আমি কেন্দ্রবিন্দুতে আছি, এবং একজন নারী মনে করছেন আই এম দ্য সেকেন্ড সেক্স, যেমন সিমন দে বুভেয়ার বলেছেন যে নারী আসলে দ্বিতীয় সত্তা, যেটা সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। এটি কিন্তু জৈবিক প্রক্রিয়া, যে নারী এবং পুরুষ দেখতে আলাদা, সেটি কিন্তু আলাদা একটা সৌন্দর্যের ব্যাপার। কিন্তু আমরা মানুষরা কি করছি, সেটিকে আমরা একটি বৈষম্যের কাছে নিয়ে যাচ্ছি। ওরা সেটা ঠিক আছে, মানে কনভেনশনাল যে ফ্যামিলি স্ট্রাকচার, সেখানে আমরা এটা দেখেছি। কিন্তু সাইবার যে স্পেস, সেটা তো আমাদেরকে অনেক ইন্ডিপেন্ডেন্স দিয়েছে। সেখানেও কেন নারীকে এভাবে পোর্ট্রে করা বা এভাবে ট্রিট করা বা এভাবে আক্রান্ত হতে হবে, এই বিষয়টা আমার কাছে বারবারই মনে হয় যে সেখানে কি মানে সোশ্যাল মিডিয়ার যে লিটারেসি, সেই জায়গাটিতে কোনো সমস্যা রয়ে গেছে কিনা? মানে আমাদের বাংলাদেশে যারা আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, ব্যবহারকারীদের মধ্যে এই লিটারেসিটা কীরকম, মানে সেটিকে আপনি কিভাবে দেখছেন, ব্যাখ্যা করবেন? একদমই, আমি আগে যেটি বললাম সেটির সাথেও এই বিষয়টি সম্পর্কযুক্ত। কারণ আমরা যারা ফেসবুক ধরুন ব্যবহার করছি, আমরা তো
সেই সামাজিকভাবে সেই পরিবার থেকে উঠে আসা সেই মানুষগুলোই, এবং এই পিতৃতান্ত্রিকতার প্রোডাক্ট কিন্তু শুধু পুরুষ না, আমি নারী নিজেও, যেটি মাসকাওয়াত ভাই বললেন যে নারীরাও কিন্তু অন্য একটি নারীকে অনেক সময় কটু কথা বলছে, অশ্লীল কথা বলছে, কারণ তার সাথে তার রাজনৈতিক দর্শন মিলছে না। কাজেই আমরা যখন ফেসবুকের কথা যদি বলি, আমারও একটি অ্যাকাউন্ট, বিভিন্ন সামাজিক অর্থনৈতিক স্তরের মানুষ, তিনি যে স্তরেরই হন না কেন, তারও সে একইভাবে সেটি ব্যবহার করার কিন্তু একটি জায়গা রয়ে গেছে। বর্তমান সময়ের গবেষকরা এটিকে বলছেন যে নেটওয়ার্ক মিসোজিনি, আমি এই শব্দটি দেখলাম পড়তে গিয়ে আজকে আপনার এই শো এর জন্য যখন পড়ছিলাম, যে এই সাইবারের দুনিয়াতেও যখন আমরা নারীকে আসলে আক্রমণ করছি, এটি মূলত তাকে একটি শাস্তি দেওয়া, তাকে একটু শিক্ষা দেওয়া, তাকে একটু বোঝানো যে এত কথা বলা ঠিক না, এইরকম একটা জায়গা থেকে। যেমন যখন আমরা ধর্ষকদের বিভিন্ন ইন্টারভিউ করেছি আগে, তখন দেখেছি যে তাদের মধ্যে অনেক সময় রাগ থেকে, হিংসা থেকে, কেন রাত্রেবেলা বের হয়েছে, কেন সে পুরুষদের মতো জামা কাপড় পরছে, এরকম একটা রাগ। ঠিক একই রকম যে একজন নারী হয়ে বা মেয়ে মানুষ হয়ে কেন এত কথা বলছে, কেন এত প্রতিবাদী কথা বলছে, কেন এত বেশি আলোচনায় আসছে, তখন তাকে শিক্ষা দেওয়ার জন্য একটি অস্ত্র হিসেবে এটি ব্যবহার করা হয়। এখন ওই সামাজিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন আমরা যাই, সেটি যদি এই সুষ্ঠু সুন্দর না হয়, সে মানুষটি কিন্তু ফেসবুকে গিয়ে উল্টো পাল্টা কথা লিখছে। আপনার কাছে যে আরেকটি বিষয় হচ্ছে কি, আসলে এই সাইবারের দুনিয়ায় আমি নিজের পরিচয়টিকে ঢেকে আসলে গালিগালাজ করতে পারছি, নানান বাজে কথা বলতে পারছি, আমার নিজের পরিচয়টি আসলে জানানোর প্রয়োজন নেই। এইটা হয়ে গেছে একটা মূল সমস্যা। কারণ একজন মানুষ দেখা যাচ্ছে 5টি অ্যাকাউন্ট, তারপর তিনি 5টি অ্যাকাউন্ট থেকে একজনকে সমানে আজে বাজে কথা লিখে যাচ্ছেন, তার ছবি এডিট করে যাচ্ছেন, তাকে আপনি ধরবেন কিভাবে? কাজে আইন আছে, কিন্তু আইনের মাধ্যমে আপনি সেই ব্যক্তিদেরকে আসলে কিভাবে ধরবেন, সেই জায়গাটাতে আসলে আমাদের মূল সমস্যাটা রয়ে গেছে। আমি মাসকাওয়াত আহসানের কাছে যাবার আগে আপনাকে একটু ছোট করে আপনার কাছে জানতে চাই, এবং একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে যে আপনি হয়তো জানেন যে রুমিন ফারহানা, যিনি বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ে রয়েছেন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তিনি একটি টকশোর আলোচনায় বলেছেন, আমি তাকে কোট করছি, ভালো ফ্যামিলির একজন শিক্ষিত নারী যার একটি ভালো প্রফেশন আছে, সে কেন রাজনীতিতে আসবেন, এই প্রশ্নটি তিনি করেছেন। এবং সেটির সঙ্গে তিনি যুক্ত করছেন যে রাজনীতিটা এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এসে গেছে এবং সবার হাতে সেলফোন চলে যাওয়ায়, বট আইডি এবং এআই আসার পরে সব কিছু যদি বিবেচনায় কোনো নারী চলে আসে, দলগুলো তার প্রতি আস্থা রাখতে পারেন। তিনি বলতে চাচ্ছেন যে এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো বিবেচনা করে এবং সেখানে একজন নারীর ভিকটিম হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমি আপনার পর্যবেক্ষণ এবং আপনার মন্তব্য জানতে চাই এই বিষয়ে। একেবারে উনি ঠিকই বলেছেন যে রাজনৈতিক জায়গায় তো নারীদের জন্য এই বিষয়গুলো আরো কঠিন। রাজনীতিতে নারীদের প্রতিষ্ঠা পাওয়া, তিনি নিজের যোগ্যতা বলে তিনি সে রাজনীতিতে একটি জায়গা করে নেওয়া, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলেই অনেক কঠিন। রুমিন ফারহানাকে যে পরিমাণ সাইবার বুলিং এর শিকার হতে হয়, আমি নিজেও বিভিন্ন সময় 2-1টি টক শোতে যখন কথা বলেছি, আমি খুবই কম বলি, সেখানে যে কমেন্ট গুলো আসে আমি সচেতন ভাবে সেটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় বন্ধু বান্ধবরা ফোন করে বলে এটা সেটা বলেছে, বাট এটা খুবই অশ্লীল এবং খুবই আজে বাজে কথা বলা। এটার মূল হচ্ছে যে ওইটাই যে মেয়ে মানুষ কেন এত কথা বলে। তো এটার ক্ষেত্রে আসলে আমি বলবো যে রাষ্ট্রেরও একটা ভূমিকা রয়েছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে রাষ্ট্রের চোখে নারী যেভাবে রাষ্ট্র দেখে, সেটিও আসলে সমাজে কিন্তু সেটির একটি প্রভাব পড়ে। যেমন আমরা অনেক ধরনের আইন দেখি, আমরা বলি যে আপনি যেমন একটি আইনের কথা বলেন, 2025 সালে একটি আইন হয়েছে সাইবার সিকিউরিটির জন্য, অধ্যাদেশ জারি করা হয়েছে, কিন্তু সেগুলোর যখন আমি বাস্তবায়নের দিকে যাই তখন দেখবেন যে বিভিন্ন সমস্যা রয়ে যায়। একটি ছোট ঘটনা বলে আমি এই পর্বটি শেষ করব, যে 15 অক্টোবর বাংলাদেশ পুলিশের একটি ফেসবুকের যে ভেরিফাইড পেজটি, সেখানে দেখা গেছে যে একজন নারীকে হেনস্থা করা হয়েছে বলে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, সেই প্রসঙ্গে তারা একটি পোস্ট দেয়। সাথে তারা এটি লিখে দেয় যে কারো পোশাক নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে যথাস্থানে যেন অভিযোগ করা হয়। তাহলে এটা তো একটা ডুয়াল ক্যারেক্টার হয়ে গেল না? আপনি একই সাথে বলছেন যে আপনি ধরছেন যিনি নারীকে হেনস্থা করছেন, পোশাক নিয়ে মন্তব্য করেছেন, আর বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজ থেকে বলা হচ্ছে যে কারো পোশাক নিয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে যথাস্থানে যেন অভিযোগ করা হয়। তো এই দ্বিচারিতাগুলোতে আপাত দৃষ্টিতে মনে হয় রাষ্ট্র সমতার কথা বলছে, রাষ্ট্র সমান অধিকারের কথা বলছে, কিন্তু রাষ্ট্র আসলে কিন্তু এই পিতৃতন্ত্রকে আসলে কাঠামোগতভাবে সেটিকে আসলে কিন্তু রক্ষা করে চলে। ধন্যবাদ উম্মে ওয়ারা। আমি মাসকাওয়াত আহসান একটু ভিন্ন ভাবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যেহেতু আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, আপনি নিজে লেখালেখি করেন, বহু বছর আগে আপনার একটি লেখায় আমি ডলস হাউসের নোরার রেফারেন্স পেয়েছিলাম এবং সেখানে
লিঙ্গগর্বী সামন্তমনা যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিপরীতে নারী স্বাধীনতার যে তাপাঙ্ক, সেটি আপনি নির্ণয় করার চেষ্টা করেছিলেন। আমি সেই ধারাবাহিকতা আপনাকে প্রশ্ন করতে চাই যে ইবসেন তো 150 বছর আগে এই নাটকটি লিখেছিলেন, ডলস হাউস। আজকে এত বছর পরে এসে এই যে এক ধরনের ওই যে পুরুষতন্ত্রের এক ধরনের আঘাত লাগে, সেই কারণে তারা হিংস্র হয়ে ওঠে, আক্রান্ত হতে হয় নারীদেরকে, মানে 150 বছর পরেও অ্যাপারেন্টলি সেই ঘটনাগুলো থেকে যাচ্ছে। সেই বিষয়গুলো খুব বেশি কি পরিবর্তন হয়েছে মাশকাত হাসান? আমার মনে হয় যে আসলে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এর খুব বেশি পরিবর্তন হয়নি। বিশেষত দক্ষিণ এশীয় সমাজ যেটা, সেখানে ব্যাপারটা একই জায়গাতেই রয়ে গেছে। আমরা খুব বিচ্ছিন্নভাবে কিছু ক্ষমতায়িত নারীকে দেখি যারা মিডিয়াজেনিক, সেই স্যাম্পলিংটাও খুব ভুল হয়, বা তারাও ওই ধরুন চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারের ভঙ্গিতে কথাবার্তা বলেন। ফলে নারীর যে আসল বাস্তবতাটা সেটা অন্ধকারেই থেকে যায়। হ্যাঁ, এবং আমার কাছে আরো যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা যে নারীর সংকট নিয়ে আলোচনা করব, এই যে যেমন ধরেন আমরা যেটা নিয়ে আলোচনা করছি, যে আপনি দেখবেন যে আপনাকে বা আমাকে কোনো মন্তব্য দেখে কারো অপছন্দ হলে সেই গালিটা সে দেবে কি, যে একটা গালি টালি দিয়ে গেল আর কি। কিন্তু নারীর ক্ষেত্রে ওই ব্যাপারটার সঙ্গে অনেক অশ্লীলতা চলে আসবে, শারীরবৃত্তীয় ব্যাপার স্যাপার এসে যাবে। মানে পার্থক্যটা ওইখানে নির্ণীত হচ্ছে যে এই যে অনার নামে যে ব্যাপারটাকে আমরা সমাজে প্রতিষ্ঠা করেছি নারীর ব্যাপারে, ওই স্পর্শকাতরতার সুযোগে সে ওখানে আঘাত করছে। আমরা রিসেন্ট যে বিষয়গুলো দেখলাম, একদম সাম্প্রতিক যে বিষয়গুলো দেখলাম, সেখানে আপনি দেখেন যে রাজনৈতিক মতাদর্শকে আপনি এক পাশে রেখে যদি আপনি দেখেন, মোটামুটি সব মতাদর্শের মানুষজনই আক্রান্ত হচ্ছে এবং তাদের একটা বিরাট অংশ হচ্ছে নারী। আমি যদি আলাদা করে নাম মেনশন করি, মোনামির কথা বলেছেন উমেওয়ারা, এর বাইরেও রুমিন ফারহানা, জারা, উমামা, তাসনুভা, তারপরে এমনকি উপদেষ্টা রয়েছেন একজন রিজওয়ানা হাসান। হ্যাঁ, তো এনারা যে দলেরই হোক না কেন, এর আগে আমরা অভিনেত্রী বাঁধন, মেহের আফরোজ শাওন, দুটো রাজনৈতিক মতাদর্শকে বা আদর্শিক জায়গাকে ধারণ করছেন, কিন্তু দুজনই একইভাবে আক্রান্ত হচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই জায়গা থেকে মানে আইনি সুরক্ষাই সবচেয়ে কার্যকর, নাকি এক ধরনের সামাজিক সচেতনতা, অ্যাওয়ারনেস, লিটারেসি সেটা কাজ করবে, নাকি যুগপৎ দুটোর দিকে আমাদেরকে যেতে হবে? এই জায়গাটাতে আমি খুব স্পেসিফিক একটা বিষয় আনতে চাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদেরকে এইটাকে এজেন্ডা হিসেবে নিয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে হবে, যেহেতু এই কাণ্ডগুলো কিন্তু ঘটাচ্ছে তাদের সাইবার সোলজাররাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে তারা নারীকে যেহেতু মনে করে যে একটা সফট পয়েন্ট, সুতরাং একটি রাজনৈতিক দলকে আঘাত করার জন্য ওই দলের সমর্থক নারীকে আঘাত করছে। তো এবং এটা সব দলই করছে। আমি কিন্তু ধরুন একেবারেই শিক্ষা সুযোগ বঞ্চিত কোনো মানুষ এসে একটা আজে বাজে কথা লিখে একটা পোস্ট লিখেছে, এটার সমালোচনা কমই করব, কিন্তু সেইখানে কিন্তু আমি দেখেছি যে ধরুন খুবই শিক্ষিত ধর্ম মামা বা খুবই শিক্ষিত সংস্কৃতি মামা গিয়ে টুকুস করে লাইক দিয়ে আসছে। সুতরাং সেখানেও কিন্তু আপনি তার অবচেতনটা, হ্যাঁ, তার যে কালচারাল লেভেলটা, তার যে দায়িত্ব জ্ঞানহীনতাটা, সেটা দেখতে পাচ্ছেন। কাজেই রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে, এই জায়গাটাতে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছে মাশকাত হাসান। 2025 সালের প্রথম 6 মাসে একটি পরিসংখ্যান একটু আমাদের দর্শকদের জন্য এবং আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, যে সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন প্ল্যাটফর্মের প্রতিবেদন বলছে যে সাইবার সহিংসতার শিকার হওয়াদের মধ্যে 97%, আমি আবারও বলছি 97% নারী এবং শিশু, এবং সহিংসতার শিকার হওয়াদের মধ্যে 41.3% হচ্ছেন শিক্ষার্থী। আরেকটি পরিসংখ্যান যেটি বাংলাদেশ মহিলা পরিষদের যে মাসিক প্রতিবেদন হয়, সেখানকার তথ্য বলছে যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে 736টি কন্যা শিশু সহ মোট 1555 জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো বা যারা রাষ্ট্রের মৌলিক রূপান্তর চান, তারা প্রত্যেকেই সংবিধান থেকে শুরু করে নানা ধরনের তাত্ত্বিক অনেক বিষয় নিয়ে আসছেন, ভারী বিষয় নিয়ে আসছেন, কিন্তু ফান্ডামেন্টাল একটা বিষয় যে নারী এবং শিশুর নিরাপত্তা,
সেটি নিয়ে রাজনৈতিক দলের যে অবস্থান বা তারা যতটুকু সোচ্চার হওয়া দরকার ছিল বা আমরা আকাঙ্ক্ষা করি বা প্রত্যাশিত সেটি তারা করছেন কিনা, এবং না করলে কেন করছেন না, কেন এটি তাদের এজেন্ডায় আসছে? এইটা তো আমারও একটা প্রশ্ন, যে এটা কি করে হয়? একটা সমাজ কতটুকু সভ্য, সেই সভ্যতার সূচক আপনি মাপতে পারবেন কি দিয়ে? তা হচ্ছে যে সেইখানে সেই সমাজে নারী এবং শিশুরা কতটা নিরাপদ। একদিকে দেখা যাচ্ছে যে নারীরা পথে ঘাটে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের উপরে দেখুন পোশাক পুলিশি হচ্ছে, অন্যায় নির্যাতন চলছে, এবং আপনি দেখবেন যে নারী নির্যাতনের যে ব্যাপারটা, সেইখানেও কিন্তু যারা অপরাধী তাদের কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের পেশি শক্তির সাহসটা থাকে। কাজেই তাদেরকে জবাবদিহির মধ্যে আনতে গেলে এই রাজনৈতিক দলগুলোকেও কিন্তু জবাবদিহির মধ্যে নিয়ে আসতে হবে, যে তারা এইভাবে মাস্তানদেরকে ছেড়ে রাখতে পারবে না যারা যত্রতত্র গিয়ে নারীদেরকে আক্রান্ত করবে। অন্যদিকে আমরা খুবই প্রত্যাশা করেছিলাম যে নারী সংস্কার বিষয়ে খুব আমরা মানে ফলপ্রসূ কিছু পাবো, কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে যেমন ধরেন নারীকে তার উত্তরাধিকার, এই যে বাবা মায়ের সম্পদের ভাগ দিতে যাওয়ার সময় একজন কমিউনিস্ট এবং একজন ইসলামিস্ট একই জায়গায় চলে আসেন। মানে তারা একজন কমিউনিস্ট তখন কিন্তু ওই যে নারীকে কম দিয়ে, মানে আমি আমার বোনকে কম দিয়ে আমি ভাই বেশি নেব, ওই জায়গায় চলে যান। তো শেষ পর্যন্ত আসলে আমি আপনাকে কিন্তু একটা জিনিস বলেছি, এখন কিন্তু নারী 51% বা আরো বেশিও হতে পারেন আমাদের জনসংখ্যার, এবং তারা সব ক্ষেত্রেই এগিয়ে আছে। পুরুষের কর্তৃত্ব বলতে আছে হচ্ছে এই পলিসি মেকিং এ বসে থেকে আবারও পেশি শক্তি ব্যবহার করে আপনার নারীকে দমিয়ে রাখা বিভিন্ন ক্ষেত্রে, আর নারীর কণ্ঠ যাতে স্তব্ধ করা যায় সেই জন্য একটা সম্মিলিত সর্বদলীয় প্রয়াস আপনি দেখতে পাবেন এই যে সাইবার স্পেস গুলোতে। কারণ নারী কথা বললেই তো সমস্ত এই যে তাদের যে মিথ্যার বেশাতি এগুলো ফাঁস হয়ে যাবে। সেই কারণে এটাও একটা খুবই আমার মনে হয় যে পুরুষতান্ত্রিক সংঘবদ্ধতা, যে নারীকে স্তব্ধ করে দেয়া, যারা কথা বলছে তাদেরকে কথা বলতে না দেয়া। রাইট, ধন্যবাদ। আমি একটু উম্মে ওয়ারা আপনার কাছে আসতে চাই। বহু বছর আগে ফরহাদ মাঝের একটি কবিতা লিখেছিলেন, কর্তৃত্ব গ্রহণ করো নারী, আমি তোমার সামনে আবারও নত জানুই হয়েছে নারী। এবং সেই কবিতার যে গভীরতা এবং নারীকে যেভাবে প্রজেক্ট করা হয়েছিল, যেভাবে সম্মানিত করা হয়েছিল এবং তার অন্তর্গত শক্তিকে যেভাবে তুলে ধরা হয়েছিল, মানে আমি আমার তরুণ বয়সে আই ওয়াজ সো ইমপ্রেসড। কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখলাম যে যারা এই যে লিবারাল প্রগ্রেসিভ একটা জনগোষ্ঠী, আমি কোনো ব্যক্তির কথা বলছি না, কিন্তু একটা বিরাট অংশ, তারা এই নারী স্বাধীনতার প্রশ্নে তারাই একটা বাধা হয়ে দাঁড়ালো দিন শেষে সমাজে। আপনার কাছে এই পুরো বিষয়টাকে কিভাবে মানে আপনি ব্যাখ্যা করবেন আমি জানি না, কিন্তু এই কমোডিফিকেশন, মানে নারীর কমোডিফিকেশন এবং নারীর নিরাপত্তার প্রশ্নে সমাজের একটা অপ্রত্যাশিত নিরাপত্তার বিষয়, আমি আপনার একজন গবেষক হিসেবে স্টেটমেন্ট জানতে চাই, আপনার ব্যাখ্যা জানতে চাই যে এটাকে কিভাবে দেখেন আপনি। ধন্যবাদ। একটু আগে আমরা রাষ্ট্রের কথা বলছিলাম, আরেকটি জায়গা আমার মনে হয় আমাদের একটু গুরুত্ব দিতে হবে যে মূলধারার মিডিয়া, গণমাধ্যম আসলে এই বিষয়টিকে কিভাবে দেখে। এখনো কিন্তু আসলে মূলত সম্পাদক বা নীতি নির্ধারণী পর্যায়ে মূলত পুরুষদেরকে আমরা দেখি। কাজে মিডিয়াতে বা কোনো একটি নাটক, কোনো একটি সিনেমা, কোনো একটি অ্যাডভার্টাইজমেন্টে আমরা নারী পুরুষকে যেভাবে দেখি সেটি আসলে কিন্তু আমি পুরুষের লেন্স দিয়ে দেখি, নারীর লেন্স দিয়ে খুব একটা দেখার সুযোগ আমাদের হয় না। তো যেটি বলছিলেন যে ফরহাদ মাজার যে কর্তৃত্ব, আমি আসলে কাউকেই কর্তৃত্ববাদী হতে দিতে চাই না। আমরা মূলত দেখি যে পুরুষ কর্তৃত্ববাদী হবে আর নারী হবে আনুগত্যবাদী, আসলে কারো আনুগত্য গ্রহণ করবার প্রয়োজন নেই। আমরা যদি প্রত্যেকেই একজন আরেকজনকে একজন মানুষ হিসেবে দেখি, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো মিডিয়ার একটি, আমি বলবো বড় একটি সমস্যা রয়ে গেছে। আমরা মুখে মুখে অনেক বড় বড় কথা বলি, আমরা অনেক সমতার কথা বলি, কিন্তু আমি যখন পোর্ট্রে করি দেখবেন দ্বিতীয় স্ত্রী বা সৎমা সবসময় স্লিভলেস ব্লাউজ পরে, সিগারেট খায়, একটা অদ্ভুত ব্যাপার, মনে হচ্ছে যেন সে দেখতে এরকমই হবে। এই ধরনের খুব মানে স্টেরিওটাইপ কিছু বিষয় কিন্তু আছে, যেটা এখনো আমি বাংলাদেশের নাটকে দেখি, যে প্রেম হয়েছে, তারপর মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সে প্রেমিককে বলছে যে এখন তাহলে কি হবে, কিভাবে আমরা খাবো, কোথায় থাকবো। মানে এখনো দেখাচ্ছে যে একটি মেয়ে তার জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, সে তার জীবনের যে পুরুষ তাকে জিজ্ঞেস করছে আসলে সমাধানটি কি হবে। তাহলে আপনি যখন এভাবে এখনো দেখান,
এটি অবশ্যই যিনি দর্শক দেখছে, নারী পুরুষ যিনি হন না কেন, তার মধ্যে কিন্তু এটি প্রভাব ফেলে। আর দ্বিতীয়ত আরেকটি বিষয়, আমরা নারীকে মূলত সাবজেক্ট নয়, আমরা অবজেক্ট হিসেবে দেখি, একটি পণ্য হিসেবে দেখি। কোনো একটি নারী যখন ভালো করবে, দেখবেন যে আমি খুব হাইলি সফিস্টিকেটেড জায়গায় শিক্ষকতা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান আপাত দৃষ্টিতে আমরা এটি বলে থাকি। এরকম একটি হাইলি সফিস্টিকেটেড জায়গায় যেখানে হাইলি এডুকেটেড মানুষরা থাকেন, সেখানেও আমি দেখেছি যে নারী সহকর্মীদের নিয়ে অন্য নারী এবং পুরুষ সহকর্মীরা কথা বলেন। কেউ ভালো কোনো কাজ করলে, ভালো করে গবেষণা করলে সেটিকে অন্য একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন। কাজে যেখানে বাংলাদেশের সবচেয়ে এডুকেটেড মানুষরা এই প্যাটার্ন থেকে বের হতে পারেন না, সেখানে যারা আরো বিভিন্ন অন্যান্য সামাজিক এবং অর্থনৈতিক স্তরে রয়েছেন, তাদের কাছ থেকে আমরা আসলে কিভাবে আশা করব যে তারা খুব সমতার জায়গাটি চিন্তা করে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন। কাজে এটি আসলে শিক্ষা দিয়েও হবে না, এটি আসলে আইন আছে, আইন দরকার, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে আমাদের যে সাইকি, আমাদের যে চিন্তা, যেটি প্রোডাক্ট আমি আপনি আমরা প্রত্যেকেই ওই সামাজিক জায়গাটাতে, পরিবার থেকে বাবা মা যখন সন্তানকে জন্ম দিচ্ছেন, ওই ছেলে তুমি বাহাদুর রাজা, রাজার পুত্র, ওরকম কিছু না ভেবে, বা মেয়েকেও একদম তোমার কোনো মূল্যই নেই সেটি না ভেবে একদম মানুষ হিসেবে যদি দুজনকে বড় করেন, আমার মনে হয় তখন সে মানুষটি বড় হয়ে আসলে সমতার কথা চিন্তা করেই সে কথা বলবে বা কাজ করবে। ওরা আরো দুটো গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সাইবার স্পেসে বা এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে হয় যে একজন নারী তিনি তার রুচি এবং সংস্কৃতি অনুযায়ী, ধরা যাক তিনি কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট বানাচ্ছেন, এবং সেই কন্টেন্ট বানানো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানে একটা পুরুষ যখন একটা খুব মানে কমিক্যাল এলিমেন্ট তৈরি করেন, সেটাকে কমিক হিসেবেই দেখা হয়, কিন্তু নারীকে যখন স্ক্রিনে কেউ দেখেন তখন তার সেক্সুয়ালিটি বা তার যে শারীরবৃত্তীয় যে বিষয়গুলো, সেগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। এখন এই যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, আবার কখনো কখনো অনেক পুরুষ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তাদের মূল লক্ষ্যই হচ্ছে নারীদেরকে কিভাবে হেয় করা হবে, তাদেরকে কিভাবে আক্রান্ত করা যাবে, আক্রমণ করে তারপরে করা হবে। তো এই জায়গাগুলো নিয়ে আপনার কি কোনো পর্যবেক্ষণ রয়েছে, বা এটি থেকে হাউ ক্যান উই গেট রিড অফ অল দিস? হ্যাঁ, ওই যে বললাম যে নারীকে একটু অবজেক্ট হিসেবে দেখা, আপনি যদি তাকে মানুষ হিসেবে দেখেন, আপনি ভিডিওতে তাকে দেখা মাত্রই তার শরীরে বিভিন্ন অংশে আপনার চোখ যাবে না, কিন্তু আপনি তো মাথায় রেখেই দিয়েছেন যে এটা একটা অবজেক্ট, এটা একটা ভোগ করার বিষয়, এটি একটি পণ্য। কাজেই আমি দেখবো তার শারীরিক উপস্থিতি কিরকম, শরীরের অঙ্গভঙ্গি কিরকম, তার মেধা দিয়ে সে কি কথা বলছে, কি কাজ করছে, সেটি হচ্ছে আমার কাছে অনেক বেশি আকর্ষণীয়। সে কি পরেছে, কি পোশাক পরেছে, কেমন দেখা যাচ্ছে, এবং আরো ডিটেইলে অনেক কিছু হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার কথা বারবার বলছি যে ওনার কোনো বক্তব্য, ওনার কোনো কাজ আমার পছন্দ নাই হতে পারে, এবং সেটাই ডেমোক্রেসির একটা বিউটি। কিন্তু আমরা কি করছি, সেটিকে বিভিন্ন ভাবে ছবি দিয়ে, এআই দিয়ে এডিট করে, আজে বাজে ছবি দিয়ে আমরা সেটিকে ছেড়ে দিচ্ছি, এবং সেটা কিন্তু হাজার হাজার শেয়ার হচ্ছে। তো এটাকে আসলে আমাদের দৃষ্টিভঙ্গির বিষয়, কারণ আপনি নারীকে যত সহজে এই বিষয়টি দিয়ে টার্গেট করে তাকে আপনি হেয় প্রতিপন্ন করতে পারবেন, একজন পুরুষকে আপনি পারবেন না। একজন পুরুষেরও যদি ওরকম একটি এডিটেড ছবি ছেড়ে দেওয়া হয়, আপনার কি মনে হয় কারো কিছু যায় আসবে? তার একবেলার ঘুমও নষ্ট হবে না। কিন্তু একটা মেয়ে, কিন্তু তার পরিবারও তখন হয়তো বা তার স্বামী বা তার বাবা এসে বলবে যে হ্যাঁ আরেকটু সাবধানে কথা বলো, বা আরেকটু বেছে চিন্তা করো কোথায় যাবে, কি করবে, এ ধরনের বিষয়গুলো আসছে। তো এটা কিন্তু শুধু ব্যক্তিগত ভাবে আমি প্রেশার ফিল করছি তা কিন্তু না, এটা কিন্তু আমার পরিবারকেও প্রভাবিত করছে। আমি বলছি না যে পরিবারের সাপোর্ট করা উচিত, ডেফিনেটলি, কিন্তু প্রভাবিত তো আসলে করে। যেমন মেয়েদেরকে একটা কথা বলবে, দেখবেন যে ভালো মেয়ে, সেটা তো একটা সংজ্ঞা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়। আরেকটা বলে যে ভালো ঘরের মেয়ে, ভালো ঘরের মেয়েরা এরকম করে না। কিন্তু আপনি কি কখনো শুনেছেন ভালো ঘরের ছেলেরা এরকম করে না? বা ভালো ছেলে বলতে কোনো আইডিয়া কি আসলে আমাদের মাথায় আছে? নাই। তো এটা তো আমরা সবাই অবচেতন ভাবে এই বিষয়গুলোকে বিশ্বাস করি আসলে এতদিন এসেছে। কাজে যখনই সেই ফ্রেম বা প্যাটার্নের বাইরে কোনো নারী গিয়ে নতুন ভাবে কথা বলতে চায়, পুরুষরা মনে করে তাদের যে কমফোর্ট জোন সেটার বাইরে গিয়ে কিছু একটা হচ্ছে, তখন তারা নড়ে চড়ে বসে যে আরে আমি যা ভাবি, আমি যা চিন্তা করি তার বাইরে গিয়ে কেন কিছু হচ্ছে। আচ্ছা, তাহলে এখন ওকে একটু অপমান করো, তাহলে ওর কিছু ছবি ছেড়ে দাও, তাহলে ও আবার গুটিয়ে বাড়িতে ফিরে আসবে। ওরা আসবো আপনার কাছে। মাশকাত হাসান, একজন লেখক, খুব সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকের কথা আমরা বললাম, স্পেসিফিকলি তার বিষয়ে তিনি একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি বেশ সোশ্যাল মিডিয়াতেও নানা ধরনের আলোচনা সমালোচনার খোরাক যোগাচ্ছে। তিনি একটি জায়গায় বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ফেসবুকে
যৌন কল্পনার রসদ হয়ে উঠেছেন। আরও অনেক কিছু বলেছেন, সব কিছু আমি পড়তে চাই না, পড়তে পারছি না। শেষের দিকে এসে তিনি বলছেন যে যৌন ক্ষুধাই তাকে জনপ্রিয় করেছে এবং তিনি এই খ্যাতি উপভোগ করছেন, টেলিভিশনে যাচ্ছেন, কাজ করেছেন মৌলবাদ চাষের সার রূপে। মানে আপনি দেখেন একজন লেখক যার লেখালেখি কিছু মানুষ তো পড়েন, কিন্তু লেখকের যে দায় বা দায়বদ্ধতা সেই জায়গা থেকেও তিনি চিন্তা করছেন না যে তিনি তার রাজনৈতিক যে মতাদর্শ সেটির কারণে একজন নারীকেও লক্ষ্যে পরিণত করেছেন। মানে এখানে ওই শিক্ষিকাকে যারা আক্রমণ করছেন মানে তাদের বিষয়ে তো কথা বলার কথা, কিন্তু তিনি ধীরে ধীরে যে লাইনে গেছে সেটা হচ্ছে শিক্ষিকাকে ভিকটিম করছেন। এই ব্যাপারটা একজন লেখক হিসেবে আপনি কিভাবে দেখেন? আমি আসলে তো ধরুন গত বছর জুলাই মাস থেকে আমার লেখক পরিচয়টাকেই আর খুব বেশি যে পছন্দ করি তা কিন্তু না। আগে একটু শিল্প সংস্কৃতি করা, লেখালেখি করা, একটু সত্য সুন্দর মঙ্গলের কথাবার্তা বলা, এগুলি নিয়ে একটা মোটামুটি গর্বের জায়গায় ছিল যে আমরা এগুলো চর্চা করে এসেছি। কিন্তু মানুষজনের মধ্যে যে কনসেন্সের অভাব দেখলাম, যাদের ধরুন শিশু কিশোর তরুণ হত্যা দেখেও এতটুকু অনুশোচনা এলো না তাদের। সুতরাং এই যে একজন লেখক সে এসে একজন নারীকে নিয়ে এভাবে মন্তব্য করছে এবং এই লেখকের আমি দেখেছি যে অনেক আমাদের সমাজের কথিত গুণী মানুষেরাও এর আবার লেখা শেয়ার টেয়ারও করে, মানে তার একটা অ্যাকসেপ্টেন্সও আছে কিন্তু আমাদের সমাজে। আসলে মানে একটা সেন্স আমাদের মধ্যে তৈরি হলো না যে আমি নারীকে নিয়ে কি ধরনের কথা বলতে পারি বা বলতে পারি না। এই সেন্সটা এতটা কম আমি কিন্তু আমার মনে হয় না যে বিংশ শতকেও দেখেছি, কিন্তু একবিংশ শতকে এই ব্যাপারটা প্রবল হয়ে যাচ্ছে যে আমার মুখে যা আসছে আমি তা লিখে দিচ্ছি। আবার পেছনে আমার একটা অথরিটি কাজ করছে কি যে আমি একজন লেখক, বই বের হয় বাংলাদেশে, তো আবার বই বের করতে হয় সবাইকে। তো যাই হোক, এখন মানে মূল জায়গাটা ফিরে আসি, তা হচ্ছে যে নারীর কিন্তু এখানে একটা সমস্যা আমি লক্ষ্য করেছি। তাদের বোঝা উচিত যে তাদের এভাবে ওই বিভাজিত হয়ে গিয়ে ধরুন ওই মনামি ম্যাডাম এখানে অপমানিত হচ্ছেন, সুতরাং আমি মুচকি হাসবো বা একটু ভেতরে ভেতরে আনন্দ নিয়ে নেব বা এই জায়গায় নির্লিপ্ত থাকবো, বা আর একজন উমামা ফাতেমা ওখানে অপমানিত হচ্ছে, সুতরাং ওখানে আমি একটু মুচকি হাসবো, ভেতরে ভেতরে আনন্দ নেব, চুপ করে থাকবো, স্পিকটি নট হব। এই একটা জিনিস কিন্তু আমি 2014 সাল থেকেই দেখছি যে নারীকে এভাবে বিভাজিত করে বিভিন্ন মতাদর্শের মধ্যে নিয়ে গিয়ে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, সাইবার সহিংসতা, সেই ব্যাপারটাকে গৌণ করে ফেলে নারীরা নিজেরা বিভাজিত হয়ে যাচ্ছেন এবং তারা কখনো কখনো নিজেরাই এই সাইবার বুলি নিজেরা এসে করছেন এবং এর অংশ হয়ে পড়ছেন। নারীকে ঐক্যবদ্ধ হতে হবে, রাইট, সেটা তো একটা বিষয়। কিন্তু আমি যখন আপনার সহ আলোচক উম্মে ওয়ারার সঙ্গে কথা বলছিলাম আজকের অনুষ্ঠানের বিষয়টি নিয়ে, তখন এই বিষয়টি ঘুরে ফিরে এসছে যে আমাদের মধ্যে এক ধরনের সিলেক্টিভ ক্রিটিসিজমের প্রবণতা রয়েছে। যারা মোনামি আক্রান্ত হচ্ছেন এই কারণে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, তারা আবার ধরা যাক মেহের আফরোজ শাওন তিনি যখন আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু উচ্ছ্বসিত হচ্ছেন এবং কিংবা এক ধরনের নীরবতার মধ্যে রয়েছেন। তারা মনে করছেন যে এটা ঠিকই আছে, মানে নারী হিসেবে তিনি যে আক্রান্ত হচ্ছেন এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার আদর্শের মানুষ যখন আক্রান্ত হচ্ছেন তখনই তার খুব গায়ে লাগছে। তো এই যে এক ধরনের সিলেক্টিভ রিয়াকশন, সেটিকে আপনি কিভাবে দেখেন, কিভাবে ব্যাখ্যা করবেন? ওটা নিয়ে আমি আলোচনাটা করছিলাম যে এই সিলেক্টিভ রিয়াকশনের কারণেই আমরা 2014 সাল থেকে আজ পর্যন্ত ব্যাপারটা আরো ডিটোরিয়েট করলো, কিন্তু এর কোনো উন্নতি আমরা দেখলাম না। এবং এই জায়গাটাতে আমি ঠিক বুঝতে পারি না যে আমরা যাদের কথা বলছি তারা তো শিক্ষিত নারী, তারা তো সচেতন নারী, তারা কেন বুঝতে পাচ্ছেন না যে শেষ পর্যন্ত এইটা সমাজে এমন একটা অপসংস্কৃতিকে উৎসাহিত করছে যা দিন শেষে বুমেরাং হয়ে তার কাছেই ফিরে আসবে। এই জায়গাটাতে আমার মনে হয় যে নারীদের সংঘবদ্ধ হতে হবে। আমরা কথাবার্তা বলে কত দূর এগোতে পারবো, কিন্তু নারীরা যখন সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে, সেই যে আমরা গত জুলাইয়ে যেমন দেখেছিলাম না যে একটা হিজাব পরা মেয়ে আর একটা জিন্স এবং টপস পরা মেয়ে ওরা হাতে হাত রেখে একসঙ্গে মিছিল করছে, ওই যে স্পিরিটটা,
ঐক্যের ওই জায়গাটাকে কিন্তু ফিরিয়ে আনতে হবে। আমি আরো একটা জিনিস দেখেছি কিন্তু, যে ধরুন ওই যে মেয়ে দুটো, বা আমি দুটো ঘরানা বলছি, তাদের একজনকে হলো কি যে একটু রক্ষণশীল ঘরানার আন্টি এসে কোলে নিল, আর একজনকে এসে একটু প্রগতিশীল ঘরানার আন্টি কোলে নিলে কিন্তু আমরা বনাম ওরা করে দিল। হ্যাঁ, হয়তো ডাকসু নির্বাচন সামনে রেখে এক একজন আন্টি এসে তার প্রার্থীকে নিয়ে, সে কি প্রগল্ভ, যে কিছু বাবা মা আছে না যে নিজের ছেলে মেয়ের প্রশংসাতেই মানে বাঁচে না, এরকম কিছু ব্যাপারও আছে, যে আমরা বাচ্চাদের মধ্যে আমাদের নিজেদের যে পচা গলা বা আমি বলবো আউটডেটেড চিন্তা ভাবনা, ওগুলো ওদের মাথাতেও ঢুকিয়ে দিচ্ছি, বা আমাদের অভিধান থেকে অপ্রয়োজনীয় শব্দের বর্জ্য ওদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। নতুন জেনারেশনের মেয়েরা নতুন চিন্তা নিয়ে তাদের মতো করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বেড়ে উঠবে, এটাই আমরা চেয়েছিলাম। এবং নতুন প্রজন্মের ছেলেরা এই পুরনো প্রজন্মের পুরুষদের মতো, যারা কিনা ওই যে পাবলিক টয়লেটে দেয়ালে গিয়ে আজে বাজে কথা লিখে আসতো, সেগুলো এখন ফেসবুকের দেয়ালে লিখছে, সেগুলো দেখে শিখবে। কারণ এভাবে তো আসলে কোথাও যাওয়া যাবে না, কোনো গন্তব্যে পৌঁছানো যাবে না। এবং অনেক বাহাদুরি হয়তো করা যাবে একজনকে গালি দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত ওই মানে এভলভ করা যাবে না, জেলিফিশ হয়ে থেকে যেতে হবে, মানুষ হওয়া যাবে। রাইট, ধন্যবাদ। ওয়ারা, আপনার কাছে একটু আসতে চাই, যেটি মাশকাত আহসানের যে বিশ্লেষণ এবং আপনার যে বক্তব্য, দুটোতেই ঘুরে ফিরে রাজনীতিটা কিন্তু আসছে, মানে জেন্ডার পলিটিক্সই হোক বা কনভেনশনাল যে রাজনীতি রয়েছে আমাদের দেশে, সেটার একটা বড় ভূমিকা রয়েছে, মানে সেই সংস্কৃতির একটি ভূমিকা রয়েছে নারীদের এই সাইবার স্পেসে অনিরাপদ হবার কারণে। সেই জায়গাটিতে আপনার কাছে একটু জানতে চাই যে বিপরীত রাজনৈতিক অবস্থানে থাকা, ধরা যাক আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী যে ফেসবুক যোদ্ধারা রয়েছেন, তারা যখন আক্রমণ করছেন একজন নারীকে, শুধুমাত্র তার নারীত্ব বা তার নারী সত্তাকে আক্রমণ করছেন, তখন যারা ওই রাজনৈতিক দলগুলোর, মানে আমি শুধু আওয়ামী লীগ বিএনপির কথা বললাম, এটা অন্য দলগুলোতেও রয়েছে, দলের একদম শীর্ষ পর্যায় থেকে এই বিষয়গুলোকে নিয়ে একটা শক্ত অবস্থানে যাওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায় বলে আপনি মনে করেন? মানে এটা তো চাইলেই তারা পারে, এটা তো খুবই মানে প্রো পিপল অ্যাপ্রোচ, মানে তারা যদি জনগণের রাজনীতি করেন তাহলে তারা এটি কেন করতে পারছেন না বলে আপনি মনে করেন? আসলে আমার কাছে আমি মাসকাত ভাইয়ের কথাগুলো শুনছিলাম যে কেন আসলে হচ্ছে না, কেন আমরা পারছি না। হয়তোবা আমরা নারীদেরকে খুব একটা গুরুত্ব দেই না, বা আমরা মনে করি নারীদেরকে আসলে এভাবে দমিয়ে রাখাটা অনেক বেশি কনভেনিয়েন্ট আমাদের জন্য, বেশিরভাগ পুরুষদের জন্য। এটা একটা ভাব থাকতে পারে। এবং একই সাথে আমার কাছে মনে হয় যারা নারীবাদী, বা আমি যে যে নারীরা আসলে বাংলাদেশে নারীর অধিকার নিয়ে কাজ করেন, সে তাদের কাজের ধরনের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অনেকখানি, আমি সবার কথা বলবো না, ডেফিনেটলি না, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি একটা এলিটিজম ভাব রয়েছে। তারা ওই এসির মধ্যে বসে নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলতে তারা পছন্দ করেন। খুব একটা তারা আসলে একদম সাধারণ নারীরা অনেক এম্পাওয়ার্ড, কিন্তু এখনো সেই বিষয়গুলোকে তুলে না এনে তারা খুব নির্দিষ্ট দু একটি বিষয় নিয়ে কথা বলে। যেমন ধরেন নারী সংস্কার কমিশনটি হলো, সেখানে সবাই নারী। এটা এটা নিয়ে আমি লিখেওছি যে আসলে এমন তো নয় যে একজন পুরুষ নারীর অধিকার নিয়ে কথা বলতে জানেন না বা পারেন না। তো সেটিও আমার কাছে মনে হয়েছে যে আমরা নারীরা মিলেই সবকিছু ঠিক করে ফেলবো, বিষয়টা তো আসলে এরকম না। আবার এটাও শুনেছি যে নারী সংস্কার কমিশনের কোনো সুপারিশই জুলাই সনদে আসলে স্থান পায়নি, যেটি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশগুলো স্থান পেয়েছে। তো বারবার ওই একই বলছি যে রাষ্ট্র, সমাজ, পুরুষতান্ত্রিকতা প্রত্যেকটা একটার সাথে কিন্তু ইন্টারকানেক্টেড। রাষ্ট্র যখন এই একদম উপরের জায়গা থেকে আপনাকে বার্তাটি দিবে যে নারী সংস্কার কমিশন এত কষ্ট করে করেছে, তো কি হয়েছে, আমি রাখলাম না কোনো সুপারিশ, সেটা কি একজন পুরুষ হিসেবে বা একজন নারী হিসেবে আমাকে সেটি প্রভাবিত করবে না? ইতিবাচক বা নেতিবাচক ভাবে করবে। তো সেই সমস্যাটা সেই জায়গাটাতেই হয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থা করার জন্য একজন যুবকে আটক করা হলো। একদমই মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান কোনো ফিল্ম দেখছিলাম। ঘন্টার পর ঘন্টা থানার ভেতরে গিয়ে তার ভিডিও সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল। আপনি আমাকে বলেন, এটা কি কোনো সুস্থভাবে আপনি চিন্তা করতে পারেন যে একজন অভিযুক্ত ব্যক্তি ইফটিজিং এর জন্য থানার ভেতরে চলে গেছে, ঘন্টার পর ঘন্টা তার সাক্ষাৎকার নিচ্ছে, তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে, তার ছবি ছাপানো হচ্ছে? তো এটা তো একটা মকারির জায়গায় নিয়ে গেলেন। তো আপনি যখন ইফটিজিং, আপনি যখন সেক্সুয়াল ভায়োলেন্স, এই ধরনের ডিজিটালে যে সাইবার বুলিং হচ্ছে, এগুলো নিয়ে আপনি যদি সিরিয়াসলি কাজ না করেন, যেটি আমাদের আলোচনায় উঠে এসেছে, যেটি একটু গুরুত্বপূর্ণ বিষয়, এটি রাজনীতির একটি ম্যান্ডেট হিসেবেও যদি রাজনৈতিক দলগুলো এই বিষয়টিকে সিরিয়াসলি নেয়, তাহলেও কিন্তু আসলে আমার মনে হয় এটা একটা গুণগত পরিবর্তন হবে। কাজে রাজনৈতিক দলগুলো এবং সরকারের জায়গা থেকে
থেকে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো সিরিয়াস নিতে হবে। আর যেটি বলেছিলাম যে ডুয়াল চরিত্রে থাকা যাবে না, যে আমি হেনস্থাকারীকে ধরলামও আবার বলেও দিলাম যে কারো পোশাক নিয়ে সমস্যা হলে যথাস্থানে অভিযোগ করেন। এই ধরনের ডুয়ালিটির জায়গা থেকে আসলে কাজ হবে না, সেটা উপরে উপরেই কাজ হবে। জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুজনের কাছে একটু করে যাব। প্রথমত আপনার কাছে যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে আইন আছে, প্রচলিত আইনগুলো রয়েছে, সেগুলো নারীর সাইবার স্পেসে সিকিউরিটি এনশিওর করার জন্য বা নিরাপত্তা বিধানের জন্য যথেষ্ট, নাকি আইনেও কোনো সংস্কার প্রয়োজন? আইন তো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। একদমই 2025-এর সাইবার নিরাপত্তা যে অধ্যাদেশ, সেটিতে একটি ভালো একটি ধারা এসছে, ধারা 25। আমি একটু ছোট করে বলি যে সেখানে সেক্সটর্শন নামে একটি অপরাধের কথা বলা হয়েছে। সেক্সটর্শন মানে হচ্ছে এমন একটি সাইবার অপরাধ যেটি কোনো ব্যক্তির অন্তরঙ্গ ছবি বা সেটিকে এডিট করে তাকে নানানভাবে হেনস্থা করা, সেটির জন্য 5 বছরের কারাদণ্ডের কিন্তু একটি ব্যবস্থা করা হয়েছে। কাজে আইন ভালো আছে। যেমন ধরেন ধর্ষণের ক্ষেত্রে আমরা কিছুদিন আগে দেখলাম যে আসিয়া নামে মেয়েটি মারা যাওয়ার পরে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কাজে আইন আছে, আইন আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে ওই যে আমরা আইনটিকে কিভাবে আসলে বাস্তবায়ন করব, মূলত সাইবার স্পেসে গিয়ে আসলে মানুষটিকে ধরা। কারণ আমরা যেটা বললাম যে আমি ভুল নামে বা ছদ্মনামে আমি আসলে অ্যাকাউন্ট খুলে একজন মানুষকে হেনস্থা করছি, সেক্ষেত্রে ওই টেকনোলজির জায়গায় আমার মনে হয় আমরা যদি আরেকটু বাইরে থেকে এক্সপার্ট নিয়ে আসি বা কিভাবে এই জায়গাগুলোকে আমরা আরেকটু নিয়ন্ত্রণ করতে পারি মানুষের প্রাইভেসিকে নষ্ট না করে, আমার মনে হয় তাহলে আমরা আরেকটু মানে ভালোভাবে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা যাবে। নিশ্চয়ই, ধন্যবাদ উম্মে ওয়ারা। আমি মাশকাত হাসান, আপনার কাছে শেষ প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজ তো অনেক বেশি বিভাজিত, এবং সেই বিভাজিত সমাজে একটা বিষয় খুব ইন্টারেস্টিং, মানে নারীর প্রশ্নে ইন্টারেস্টিং, মানে হচ্ছে মানে ট্র্যাজিক পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে যে যিনি মনে করেন যে একজন নারীর পোশাকের স্বাধীনতা রয়েছে, মানে তার শাড়ি পরার স্বাধীনতা রয়েছে, তিনি আবার যিনি হিজাব পরেন তাকে নিয়ে কটাক্ষ করছেন। আবার যিনি মানে হিজাবের পক্ষের, তিনি আবার শাড়িকে বা ধরেন টি শার্ট, জিন্স বা অন্য যে কোনো পোশাককে তিনি এমনভাবে আক্রমণ করছেন বা সেই নারীটিকে এমনভাবে আক্রান্ত করছেন যাতে করে ওই যে মানে সোসাইটির যে উদার যে দিকটা, মানে ইউরোপে তো এনলাইটেনমেন্ট হয়েছে, রেনেসান্স হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা আমাদের জায়গায় আমার মনে হয় যে এখনও মানে ওই জায়গাটিতে বোধহয় আটকে আছে, যেখানে পোশাকের স্বাধীনতা নিয়ে আমরা কোনো একটা জায়গায় আসতে পারিনি যে না, একজন নারী তার পছন্দ মতো পোশাক পরতে পারবেন। তো আমরা তো অনেক বিষয় নিয়ে কথা বললাম, আপনার কনক্লুডিং রিমার্ক এই বিষয়ে? ব্যাপারটা হচ্ছে যে পোশাকের স্বাধীনতা বা পোশাক ব্যাপারটা যে একটা ফ্রিডম অফ চয়েস বা ইচ্ছার স্বাধীনতা, সেটা তো একটা কমন সেন্স। এই কমন সেন্সটা আমাদের গ্রো করেনি কেন সেটাই আমি বুঝতে পারি না। কিন্তু আমাদের সমাজে আরো একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, যেটা খুব রিসেন্ট ব্যাপার, যে এই ধরুন গত 20 বছরের মধ্যে হয়তো হয়েছে, সেইটা হচ্ছে যে আচ্ছা একজন না হয় হিজাব পড়ছে, সুন্দর, সে পড়ুক, এটা তার ব্যক্তিগত স্বাধীনতার জায়গা বা ইচ্ছার জায়গা। কিন্তু সে যদি মনে করে যে এইটাই একমাত্র সঠিক পোশাক এবং সে যদি ওটাকেই সমাজে প্রচলন করার চেষ্টা করে বা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এইটা এক ধরনের মনোভঙ্গি, যেটাকে আমি সমালোচনা করি। আর একটা মনোভঙ্গি হচ্ছে যে যারা ধরুন একটু নান্দনিক পোশাক আশাক পরেন আর কি, সেজে গুজে থাকেন, তারা থাকুন, ওভাবে থাকলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু তারাও আবার মনে করছেন যে না, ওই সবাইকেই ওরকম নান্দনিক পোশাক আশাক পরে ওইভাবে ঘুরতে হবে। মানে এরা তাদের নিজস্ব পছন্দটাকে একটা হেজিমনি আকারে এখানে নিয়ে আসার চেষ্টা করছে। তখনই গোলমালটা ঘটে যাচ্ছে। যে যার মতো যার পছন্দের পোশাক যদি পরতে পারে তাহলেই আর সমস্যাটা থাকে না। সবচেয়ে মুশকিল হচ্ছে যে নারীরা তাও ঠিক আছে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ঠিক করুক কে কোন পোশাক পরবে। পুরুষ কেন নারীর পোশাক নিয়ে এত চিন্তিত? আমার কাছে মনে হয়েছে যে দেখেন, এই যে পশ্চিমা দেশগুলোতে যে বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে গেল, অর্থনৈতিক উন্নয়ন, আত্মনির্ভর উন্নয়ন কৌশল অর্জন করলো, কারণ ওইখানে পুরুষরা নারীর পোশাক নিয়ে চিন্তা করে সময় নষ্ট করেনি। কিন্তু আমরা আসলে নারীর পোশাক নিয়ে চিন্তা করে করে এত সময় অপচয় করে ফেললাম যে দেখেন আমাদের তো বিজ্ঞান প্রযুক্তি বলুন, আত্মনির্ভর উন্নয়ন কৌশল বলুন, কোনো কিছুরই কোনো খবর নাই। এবং পুরুষদের পারফরমেন্স দেখবেন শিক্ষা দীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে খুবই দুর্বল জায়গায় পৌঁছে গেছে। আমার মনে হয় নারী চিন্তা থেকে পুরুষরা যদি একটু সরে আসতে পারতো, তাহলে নারীরাও
বেঁচে যেত, আর আমাদের সমাজও হয়তো একটুখানি সুস্থ পরিবেশ পেত, যেখানে নারী ও শিশুরা একটু স্বাধীনভাবে তাদের মতো করে বাঁচবে, যাতে তাদের বিকাশটা সঠিকভাবে ঘটতে পারে। অনেক ধন্যবাদ মাশকাত আহসান এবং উম্মে ওয়ারা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা কথা বলছিলাম সাইবার স্পেসে নারীরা কতটা নিরাপদ সেটি নিয়ে। আমরা একজন লেখক এবং একজন শিক্ষক গবেষককে আমন্ত্রণ জানিয়েছিলাম যে তাদের ভাবনাগুলো আমাদের সমাজের যে বাস্তবতা, আমাদের যে রাজনৈতিক বাস্তবতা, সেটি আপনাদের সঙ্গে তারা মিলিয়ে নিয়েছেন এবং বোধ করি এই বিষয়গুলো আপনাদের মধ্যেও এক ধরনের চিন্তার উদ্রেক করবে, এবং সেই আশাবাদ ব্যক্ত করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্টার ডিসকোর্সের সঙ্গেই থাকুন।